আমার মাথায় যে এত বুদ্ধি দেখা বোঝার কোনো উপায় আছে? দেখলে একদমই বুঝে যায়। আরে বাবা, বুদ্ধির চোটে মাথা সব চুল পাইকা যাইবো, কিন্তু আমার একটা চুলও কাটে। বুদ্ধি দিয়ে আমি চুল পাকার ব্যবস্থা করতেছি। এই যে রং দিয়া দিলাম, আরেকটু দিয়া দিলাম, এখন কিন্তু একদম বুদ্ধিমতী লাগছে। শামসুর বাহাতি আমার সব এই শামসুনার, গরম লাগতেছে, ফ্যানটা চালু করে দিয়ে দাও। তোমার হাতের কাছে সুইচ, আমারে কইতাছো ফ্যান চালু করতে, নিচে চালু করে লাও। আরে বাবা রে, তুমি একটু চালু করে দিয়ে দাও না ফ্যানটা। পারুম না, আমি খুব জরুরি একটা কাজ করতেছি। হ্যালো, কই যা বাবু লাগিলে কই যা? আমগো সর্বনাশ হয়ে গেছে গা। তুমি তো সর্বনাশের উপরে তাহো, তোমার এবার তো সর্বনাশ হইতো। আম্মা, আপনার পোলারে কারেন্টে ধরছে, কারেন্টের শক খাই আসে ঝুলতে রইছে আম্মা। আল্লাহ গো! আস্তে আস্তে চিৎকার করেন না। আপনার পোলা যদি শুনে আপনি এমন ভয় পেয়ে গেছেন, সে ভয় পেয়ে হার্ট অ্যাটাক করে মরে যাবো গা আম্মা। তোমাকে কি করতাম? আম্মা, এই যে আমার হাতে শুকনা বাঁশ লইছি, আপনার হাতে ঝাড়ু আছে, এডি দিয়ে পিডাইয়া শৈলের তে সব কারেন্ট বাইর করতে হইব। উমায় কইতা কি কও? আমার পুত্রে ফিডাইলে হে বাঁচবো, আড্ডি গুডি কিছু তো থাকবো নি। থাকবো, সবই থাকবো। এখন আপনি যত জোরে জোরে মারবেন, তার বাঁচার সম্ভাবনা তত বেশি থাকবে। নৌকাই! চিৎকার করে না। ও আল্লাহ, কারেন্ট দিয়ে আমার পুত্র করে আটকে আছে, কাঁপতা তো দেখলি। আম্মা কথা বাড়াইন না, এখনই একা কারেন্ট বের করতে হইব। আসেন। তুমি কি করছো মানে? তুমি কি আল্লাহ গো, যাওক, আল্লাহ আমার ফুটটারে বাঁচাই দিছে। আমার ফুটটা ফলায় বাঁচছে। বাচ্চে কি বাচ্চে? এই ভিতরে কারেন্ট লয়ে গেছে, কাঁপতে কাঁপতে মরে যাবো। প্রচুর মারবো, তুমি আসেন। ও আল্লাহ গো, হিরে বলে মারুন লাগবো। এই, 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 ওমাই গো, আমার ফুট দি কথা ক। ও ফুট, তোর শরীরের ভিতরে বলে কারেন্ট বড়া, বাইরে বলে তোর কারেন্ট বাইর হরণ লাগবো। আরে কিসের কারেন্ট? এই সব জন্য হারে কইছে। কিসের কারেন্ট? ওমা, তোমারে ওনে কারেন্টে ধরছে না? কারেন্টে ধরে তো একদম ঝুলাই লাইছে তোমারে। আমি ফোনে কথা কইতেছিলাম মামুনের সাথে। তুমি যে ওমা কই চিৎকার মারে আবার কাঁপাকাঁপি করতেছিলাম, আমি বসে কারেন্টে ধরছে। আরে মা, আমি মামুনের সাথে কথা বলতেছিলাম, মামুন তার বউরে তালাক দিব, এটা শুনে আমি চিৎকার দিয়ে উঠছি, আমি না না করতেছিলাম তারে। ফুট, আমি করে মক করে নির্দোষ, আমি কিছু তো জানি না। এই যে সব জানতা শামসুন নাহার, আকিস কিছুটা না জানি না, না বুঝা এরমটা করে। কি বললেন আম্মা? আমি কিছু জানি না? এই শামসুন নাহার সব জানে। সব জানতা শামসুন নাহার, দেখো তার বুদ্ধির বাহার। সব জানতা শামসুন নাহার, দেখো তার বুদ্ধির বাহার। হয়েছে, আর আদর করে খাওয়াইতে হইব না। কি যে আদর করো আর কি যে ভালোবাসো আমার বোঝা হয়ে গেছে। কি মাইরটাই মারলো আমার দুজনে মিলা। এখন আমার গলা দিয়ে খাবার নাম বউ। আচ্ছা মা, সে না হয় আমার বউ, আমার মারছে, তুমি আমার মা হয়ে আমার কিভাবে এরকম মাইরটা দিলা? বাজান, আমার কি মাথা ঠিক আছে? মাথা ঠিক থাকলে আমি তোরে মারি? হে আমারে কি বুঝাইলো, আর আমি এর ফেসের বুঝের মধ্যে পড়ে গেলাম গা। এর লাগেই তো আমি ভুল করেছি বাজান, তুই মনে কিছু করিস না কা। বয়টা সেখানেই আবার এসে কি বুঝ দিব? তুমি সেই বুঝে বিষ মিশে আমার খাওয়াই দিবা, আমি মরে যাবো। হল লাগো বাজান, এর মা কথা কু কথা কইস না। আমার মাথা জটটি চুল আছে, তোর আইজুরও তোর দিন কা কা বাজান কা। কোথায় তোমার আদরের বৌমা? কোথায় সব জানতা শামসুন নাহার? বাজান যাই না, এর নয় একটি করছি মন আমি পড়দিন বুঝছো। মাইসে কি মরে খুব পাকলে সে কাঁচা হলে না, কলব দিয়া দুহানো দিয়া কাঁচা হচ্ছে। তুই মনে রাখবি এর যে কিছু কাঁচা একটা পাকলে ছিল নাই। হে বইয়া বইয়া এক কাজ করে পাকলা হবে। হ্যাঁ বলি মানুষ শুধু হে অনেক জ্ঞান, চুল্লা পাকলে বলে মানুষ একটা জ্ঞান বুঝা না। এই যে সব জানতা এইটা থাকলো শুনতে এই বইয়া বইয়া পাকাই দেখ মা, যা করতে চাই করুক, কোনো একটা কিছু নিয়ে ব্যস্ত থাক।
আবার কোন বুদ্ধি মাথায় ঘুরবো? অলস মস্তিষ্ক তো শয়তানের ভান্ডার। সেই বুদ্ধি আমার উপর প্রয়োগ করবো, পরে আমার জান নিয়ে টানাটানি শুরু হয়ে যাবো। করতে দাও। ভাবি ও ভাবি শেফালি, তুমি হঠাৎ বাড়িতে পড়ছো, কি হয়েছে? আমি যে তোমারে কোন মুখে কই ভাবি? শেফালি, লজ্জা পায়ও না? ভাবিরে সবকিছু খুইলা বলো, প্রথমটুকু বলো, শেষটুকু বলো, আমি বাকিটা বুঝা নিব কি হয়েছে। ভাবি তুমি তো জানো আমার 5 বছর ধরে বাচ্চা হয় না, তুমি জানো না? কও। বোঝা হয়ে গেছে প্রথমটুক, আর শেষটুক কও। আমার জামাই 5 ভরি। বাস, আমি সবকিছু বুঝা ফেলাইছি। এই শামসুন নাহার হিসাব মিলা ফেলাইছে। প্রথম এবং শেষটুকু বললেই আমি শামসুন নাহার মাঝখানটুকু মিলা ফেলাই। শুনো, তুমি আমারে কিন্তু ভাবি মনে করো না। আমি তোমার ভাবি না, আমি তোমার বড় বোন। আমার ছোট বোনের সুখ দুঃখ সবকিছুর দায়িত্ব তা আমার। বোন, তুমি বসো, এইখান থেকে এক পাও নড়বা না। আমি সবকিছুর ব্যবস্থা করতেছি, ঠিক আছে? তোমার ফলাফল আমি নিয়ে আসতেছি, তুমি বসো। আমার ভাবে শামসুন না আর কি কিছু বুঝলো? আমি কি তারে কিছু বুঝাইতে পারলাম? আমি কি বুঝাইলাম না সে কি বুঝলো? আরে তুমি এনে বাবা গিলতাছ, ওদিকে কি হইছে জানো? কি হইছে? এত কিছু জানতে হবে না, তাড়াতাড়ি চলো। আহো। আমার বাজানে কাইতে বইছে, কাওয়ারতে টানতে লই রাখে রে। আম্মা, এই শামসুন নাহার আছে দেখা আপনি আজকে বাচ্চা গেলেন। আপনি কোনো টেনশন করেন না, আপনার সব দায়িত্ব আমার। এই শামসুন নাহার বাচ্চা থাকতে আপনি কোনোদিন কোনো বিপদে পড়বেন না। এই আসো না। হাতে ধরে, হাতে ধরে। আরে হাত ধরলা কোনা কোনাকে। আরে কি করে? চলো। আরে কি চলো। হইছে আপ করে? আম্মা, আপনি চিন্তা নিয়েন না। শামসুন না রে, তুমি স্যার আমার কোনো ভিতর নেই। জানো হইছে সব জানতো শামসুন না। ও দেরি হয়ে যেতেছে। আসতে দিত দোষ কি? সমস্যাটা কি হয়েছে নাকি? দাঁড়াও, হাত মুছে লই। সমস্যাটা কি হয়েছে? খাওয়ার থেকে ওটা নিয়ে এলা, কি হয়েছে নাকি? শুনো, তোমার বোন শেফালি রে আমি ননদ ভাবি না, নিজের মায়ের পেটের বোন ভাবি। তুমি তো ভালো যে শেফালির বোনের মতো দেখো। এখন সমস্যাটা কি হয়েছে? ও, সমস্যা হানছে হয়ে পড়ে না না? বইনের সমস্যা বাইরের চোখে পড়ে না, পড়ছে কার চোখে? এই শামসুন নাহারের চোখে। শামসুন নাহারে তো সবসময় বলো শামসুন নাহার বেশি বুঝে, ভুল বুঝে। শামসুন নাহার এবার ঠিক ঠিক বুঝছে। আরে বাবা, কি বুঝছো সেটা বলো। কথা খালি পেঁচাইতেছো, পয়েন্টে আসো। পয়েন্ট হইতাছে শেফালিরে তার জামাই মারছে। কি বাঁধন শেফালিরে মারছে? হ্যাঁ, শুধু মারেই নাই, সে যৌতুক চাইছে, 5 বড়ি স্বর্ণ চাইছে। বিয়ার এত বছর পরে এসে সে যৌতুক চাইতেছে, আবার মারছে। তো মারার কারণ কি জানো? 5 বছর ধরে তার বাচ্চা কাচ্চা হইতেছে না, এই জন্য মারছে। আরে বাবা, বাচ্চা কাচ্চা কি কারো হাতে আছে? সব আল্লাহর দান। তার মানে সে 2টা অপরাধ করছে। প্রথমত নারী নির্যাতন, দ্বিতীয়ত যৌতুক। কোনোটার থেকে কোনোটা কম না। শেফালি এখন কই? বাড়িতে আছে, সেফে আছে, আমি রাখাইছি। আর এই কথা তুমি আমরা এখন কইতেছো যে শেফালিরে মারছে বাঁধন? আরে এর জন্যই তো তোমার খাওয়ার থেকে তুইলা নিয়ে আসলাম। এই সব কথা কইয়া সময় নষ্ট করার কোনো লাভ আছে? আর আম্মার সামনে যে কমু, আমার মন কষ্ট পাইবো না? এই শামসুন নাহার থাকতে আম্মা কেন দায়িত্ব নিব? আমি আছি না? আজকা বাদনে মার মার কাইটা টইব। বাঁধনের আজকে খবরই আছে। চলো। বাঁধন না? হ্যাঁ, তো বাঁধন দিয়ে হাসি খুশি এদিকে আইতাছে। হাসি খুশি তো থাকবো, মন খারাপ থাকবো? মন খারাপ তো থাকবো তোমার আর তোমার বোন শেফালির। সে সাইজা গুজা সুন্দর করে মিষ্টি নিয়ে আমাদের বাড়ির দিকে আইতাছে। সব সময় দেখো শামসুন নাহার বেশি বুঝে। এখন তুমি বেশি বুঝতেছো কেন? তুমি বুঝো না কেন লেগে এমন সাজগুজ করছে? তোমার বোনের লাইট থায়া বাগায় দিয়া সে আরেকটা বিয়া করতে যাইতেছে। দেখো না মিষ্টি আবার কেমন পাঞ্জাবি পরছে। আচ্ছা ঠিক আছে, আহুক। আহুক মানে? আইতে আইতে তো আরেকজনের বিয়া করে নিয়ে চলে যাবো। তুমি এখন উইরা গিয়ে একটা ফ্লাইং কিস দিয়া দাও। কি? ইংলিশ বুঝো না নি, একটা উইরা গিয়ে একটা লাথি মেরে দিবা। আরে মূর্খর বাচ্চা, ওটা ফ্লাইং কিক। যেটাই পারবা ওইটাই করো না। বাঁধনের বাচ্চা, তোর এসে খাইছি। কি বিয়া করার খুব শখ না? এখন যা বিয়া কর গিয়া। মরে গেল নাকি? এ বাঁধন! আরে মরছিনি, বং ধরছে। আমার বোনরে তো কম মারস নাই, এখন বং ধর। আর 2টা দাও না কে? না বাঁধন, এই বাঁধন! সব জানতা শামসুন নাহার, দেখো তার বুদ্ধির বাহার। লর্ড অফ মরে গেল নি? শামসুন নাহার, দেখো তার বুদ্ধির বাহার।
মায়া কান মনটা বইরা কান হ্যাঁ কান মায়া কান মনের ভিতরে যে বরফটা জমে আছে এদের একটা গলায় না কান মায়া কান আম্মা তুমি তো জানো 5টা বছর আমি ডাক্তার কবিরাজ কত দেখাইলাম সবাই কইছে আমি বাঞ্জা আমার নাকি বাচ্চা হইতো না কিন্তু এখন দেখো মহান আল্লাহ আমার দিকে মুখ তুলে চাইছে মা আমি মা হমু যেহেতু সবার খেলা শেষ হেহেতে হেলার খেলা শুরু হয় রে মা উনি যদি চায় একটা মরা গাছের মধ্যে ফুল ফুটাইতা রে কান রে মায়া কান কিছু কিছু কান্দন আছে দেখলেও সুখ লাগে রে মায়া কতদিন পরে আমি নানি হইয়াও আমার সে কি সুখ লাগতেছে রে মায়া কি সুখ লাগতেছে কান কান রে মায়া দেখছো তোমার বোন আর তোমার মা কিভাবে একজন আরেকজনের ধরে কান্তাছে আগো মায়ের এই খবর শুনলে সব মাই তো কানবো এটাই স্বাভাবিক আমার খুব কষ্ট লাগতেছে। আরে কষ্ট লাগতেছে কেন তুমি প্রতিশোধ নিয়ে আইছো তবে যায় আবার সব প্রশংসা নিজে নিয়ে নিও না তাগো কইও যে এই স্যামসুং আর সবকিছু করছে এরকম নেই আজকে প্রথম ভালো লাগতেছে যে আমার বউ একটা সঠিক কাজ করছে সঠিক সময় সঠিক কাজ। আমি তো সবসময় সঠিক কথা কই তুমি তোমার কথা শোনো পড়ারে মায়া আম্মা যা হওয়ার হয়েছে আর কান্দাকাটি করো না। আর কি করবা কপালে যেটা লেখা ছিল সেটা হয়ে গেছে। তবে আমিও এমনি এমনি ছাইরা দিয়ে আসি নাই। কত বড় সাহস আমার বোনের গায়ে হাত তুলে আমার 5 ভরি স্বর্ণ যৌতুক চাই একদম ইচ্ছা মতো মারছি প্রতিশোধ নিয়ে আসছি আমি মানে আমি কিছুই করি নাই তোমার বৌমার জন্য সব হয়েছে আজকে ও একদম ঠিক টাইমে আমার কথাটা বলছে আমি গিয়ে এমন লাথি মারছি বুক বরাবর। বাবা তুই এটা কি কর তুই কারে মারছ কি এর প্রতিশোধ লইছ কেন সাবারির জামাই বাজানের বুক বরাবর লাথি মারছি। হেরে বাদনে মারতে হেরে শেফালি আমারে সব ভাইঙ্গা কও নাই না আরে যা কইবা সব ভাইঙ্গা কইবা মুখের মধ্যে সুপারি দিয়ে রাখলে হইব আম্মা শেফালিরে তার জামাই ইচ্ছা মতো মারছে 5 বছর ধরে তার বাচ্চা কাচ্চা হয় না দেখা আর বাপের বাড়ি পাঠায় দিছে কইছে যা 5 ভরি স্বর্ণ নিয়ে আয় যৌতুক চাইছে। তুমি কি সব কথা শুনছো নাকি ফতমা শেষ টুকালি শুনছো যারা বুদ্ধিমান তাকে সব কথা শুনতে হয় না সব কথা শুনে সময় নষ্ট করার দরকার আছে আমি প্রথমটুকু আর শেষটুকু শুনে মাঝখানটুকু মিলা ফেলছি। এই যে দেখ তোর বুকটা কম হ্যাঁ সব কথা না শুনে গেলি ফাল ফাড়ে কেন কি হয়েছে মা? বাজান আমি বুঝাই তোর কইতাছি আমরা শেফালির তো 5 বছর ধরে বাচ্চা কাচ্চা কিছু তাও না হ্যাঁ কতদিন পরে আমরা শেফালি মা হইব এত বাচ্চা কাচ্চা হইব আর হেই খুশিতে এর জামাই এর 5 ভরি ওজনের স্বর্ণের চেইন বানাই দিয়েছে। কি কইলি? আমি কি কমু এই শেফালি তুমি সব কথা খুইলা কইবা না আমারে আপনি কি আমারে কিছু কোয়ার সুযোগ দিছিলেন যে আমি কইমু জোর করে কইবা বুঝাই কই দেব না তোমার ব্যাপার তো তুমি বুঝাইবা। আচ্ছা এটা নাইলে আমার ভুল হইছে তো বাদন যে পাঞ্জাবি পইরা মিষ্টি হাতে লয়ে যাইতেছিল নতুন মাইয়া দেখতে ওটার কি হইব? আরে জামাই তো খুশিতে নতুন পাঞ্জাবি পইরা মিষ্টি লইয়া আমরা বাড়ি আইতাছি মানে শ্বশুর বাড়ি আইতাছি না সামনে থেকে যা সামনে থেকে যা এই এদিকে কই যাস বাইরে বাড়িতে বাইরে বাইরে বাড়িতে কথা সবটা শুনতো না একটু অনেক কথা শুনে কি যে কো ও বাজা জামাই অঙ্কা কো পাড়ে পড়ে রইছে ভাই আমার জামাই কি বাচ্চা আছে আল্লাহই জানে। শেফালি একবার পানি লয়ে যায় মাথার ডালন লাগবো তোমরা তো কাছে তোমার পানি লয়া কি কামটা করলাম আমি বাদনের সামনে আমি আর যাইতে পারলাম কোনোদিন যেই লাত্তিটা মারছি বেচারা মিষ্টি লয়ে আইতেছিল আমার বাড়ির দিকে কি করা দরকার সামতো না রে কও তো ও কইছে কেসা মাই দিবে আচ্ছা চাচা ও চাচা এদিকে আসেন এদিকে আসেন না আর কিছু কইবে আমারে কই যান চাচা আর কই না আজকে আমার মনটা ভালো না মনটা খুব খারাপ কি
দিনে এমন পড়তেছে চাচা? আমারও আজ মন ভালো নেই। কি হয়েছে চাচা আপনার? আমার কিছু হয় নাই, আমার ছাগলটা। আহা গো চাচা, ছোট থেকে বড় করছেন কত কষ্ট কইরা, মায়া তো লাগবেই, মায়া লাগাটাই স্বাভাবিক। টাকার অভাবে ছাগলটারে বাজারে বিক্রি করে দিতে হইতেছে, তাই তো? তোর শামসুন নাহার, তোমার লাগে কত কই কোনো মজা নাই। কই একটা বুঝ আর একটা, এক লাইন করলে 7 লাইন বুঝা ভালো আগে হই। কি বুঝাইতে চাইতেছেন কোন ক্লিয়ার করে? আমার ছাগলটা রাতের বেলা খালি কাশে। নিউমোনিয়া হইছে। আমি তো দেখেই বুঝছি, এই দেখেন নাকটা কেমন ফুলা ফুলা করতেছে, আর পেটেরতে গুড়গুড় শব্দ হইতাছে, গলায় বুকে ঠান্ডাটা চাইপা গেছে। পশু পাখি যদি পালতে না পারেন তাহলে পালন কি করতে? ছাগলটার জীবনটাই বরবাদ করে দিছে। বুক পেট ভর্তি ঠান্ডা জমে গেছে, ধরলেই তো বুঝে যায়। পাশাপাশি আর কোনো সমস্যা আছে? হ, ঘন ঘন মুতে। ডায়াবেটিস, বহুমূত্র রোগ হয়েছে তার। তোর শামসুন না, তুমি কি কইতেছ? ছাগলের আবার ডায়াবেটিস কেমন হয়? আপনি খান না? খাই। ছাগল খায়? খাই। আপনি ঘুমান? ঘুমাই। ছাগলও তো ঘুমায়। হ। আপনার একটা হৃদয় আছে, আছে না? আছে। ছাগলেরও তো এরকম একটা মন আছে। হ। আপনারে চিমটি মারলে আপনি কি করেন? আর ছাগলে চিমটি মারলে ব্যথা দুইজনই পায়, কিন্তু প্রকাশটা ভিন্ন। একইভাবে আপনার যদি ডায়াবেটিস থাকতে পারে, আপনার ছাগলের কেন ডায়াবেটিস থাকতে পারবে না? তুমি কেমনে বুঝলে এটা ডায়াবেটিস? এই শামসুন নাহার সব বুঝে। চাচা, শামসুন নাহারকে আরেকটি তথ্য দিয়ে আপনি সাহায্য করেন যে সে কি মিষ্টি দেখলে পাগল পাগল হয়ে যায়। ও কি লাফালাফি শুরু করে, চুরি করে খাওয়ার চেষ্টা করে মিষ্টি। হ শামসুন নাহার, 2 দিন আগে আমগো পায়েসের পাতিলটা লাস্তিতে ফালাই দিছে এটাই। ডায়াবেটিস 18+। আমার শাশুড়ির মতো। আমার শাশুড়ি তো একই কাজ করে। যখন মিষ্টি পায় রান্নাঘরে, আশেপাশে কেউ থাকে না, লুকাই একটু একটু করে মিষ্টি খায়, আর সবই ধরা পড়ে যায়, তখনই একদম মিষ্টি টিষ্টি সবকিছু ফালাই দেওয়া হয়, কিছুই জানে না, খুব রাগারাগি করে। বুঝছি, আর ডায়াবেটিস। শামসুন নাহার, তুমি আমার খুব উপকার করলা। তাজে ডায়াবেটিস এটা ধরাই দিয়া যাই, পশু ডাক্তার কাছে লই দিই। তা এতক্ষণ আমি কি করলাম? রোগ নির্ণয় করলাম না আমি? আর ক্রেডিট নিব ওই পশুর ডাক্তার? প্রশ্নই ওঠে না। চিকিৎসা করা লাগবে না? ওর চিকিৎসা আমি করব। আমার শাশুড়ির ইনসুলিন আছে, ওটা লই আইতাছি, তারপর ওর চিকিৎসা করব। আরে শামসুন নাহার, এত মায়া। এমনি নিয়ে লাগাইছ আবার ডায়াবেটিক্স। তুই মনে এই ঘুরে ঘুরে খালি মিষ্টি খাস, মিষ্টি মাথা খাস না? আজকাল তোর কাটর মাথা বন্ধ, তুই নিম পাতা খাবি। আইতাস ইনজেকশন দে, ইনজেকশন দিলে পরে বুঝলাম মজাটা। আর কিছু পায় না, মিষ্টি মাথা খাওয়া লাগবে। কথা শুনে আধা মাথা বুদ্ধি দেয় যে পুরা বুদ্ধি শুনলে ওর বিপদে দৌড়া সবাই দৌড়া এই সব জানতা শামসুন ডায়াবেটিসের ওষুধ দেই, নিউমোনিয়া হয়েছে নিউমোনিয়ার একটা ঠান্ডার ওষুধ দেই, আর ভিতরে আরো ওষুধ থাকতে পারে, কয়টা মিলায়া দেই। বুদ্ধির বাহার বিসমিল্লাহ। এই তো হয়ে গেছে। শামসুন নাহার, ছাগল কোন জানি আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতেছে না? চাচা নিস্তেজ তো হইবই, চিকিৎসা পাইছে না, আরামে একটু পরে দেখবেন ঘুমায় গেছে। এমন ঘুম দিব চাচা, আপনি ডাইকাও তুলতে পারবেন। শামসুন নাহার, তোমার অনেক ধন্যবাদ। চাচা ধন্যবাদ দিয়ে ছোট করেন না তো। আর শুনেন, আশেপাশের মানুষকে কিন্তু বেশি বেশি বলতে চান না যে আমি আপনার এত বড় উপকার করে দিচ্ছি। আর মানুষ যদি জানে তাইলে আবার বিপদ আছে। এই ইনসুলিন তো আমার শাশুড়ির, হ্যাঁ নিজের চামড়ায় দেয়। শাশুড়ি যদি জানতে পারে হ্যাঁ চামড়ায় দেওয়া জিনিস আমি আবার ছাগলের চামড়ায় দিচ্ছি, তা আবার মাইন্ড করতে পারে, বুঝেন না? আরেকজনের সংসার করি না। আপনি যদি সবার কাছে যায় কোন আমি আপনার উপকার করছি, সবাই যদি যায় না যায়, তারপর হাঁস মুরগি গরু ছাগল নিয়ে আমার বাড়ির পিছনে লাইন লাগবো। আমি কি সংসার করুম নাকি এই ডাক্তারি করুম কোন? তাই
আশেপাশের কাছের মানুষকে কইেন। আচ্ছা ভালো থাকো তাইলে। হ্যাঁ শামসুন নাহার রে সব জানতা শামসুন নাহার দেখো পাষাণের বাচ্চা যে জোরে লাথিটা মারছে। কি কামটা হইলো আজকে আল্লাহ, তালা ডাকে কই এই গেছে? যে সুন্দরী এইদিকে, চাবি এইদিকে, তালা খালি আজকের জন্য সারা জীবনের জন্য মারা। বাঁধন, তোমার রাগ করা ঠিক আছে, তোমার জায়গায় যদি আমি থাকতাম মেয়ের থেকে আরো বেশি রাগ আমি করতাম। কিন্তু শুনো, আমার পরিবারের মানুষের একটা ভুল হয়েছে, তাদের সবার পক্ষ থেকে আমি তোমার কাছে মাপ চাইতেছি, মাপ করে দাও। এই বাঁধন রে টাং টাং বুঝায় কোনো লাভ হবে না। খাঁচা গেছে আমার লাথিও খাইছি আমি। তোর ভাই যখন আমার লাথি মারছিল কয়েছিলি ওরে বাপ রে বাপ, সে এখন আসছে আমারে বুঝাইতে। আমার ভাইয়ের কোনো দোষ নাই, সব দোষ শামসুন আর ভাবির। হ্যাঁ এটা করতে ওই সব জানতো শামসুন আর ভাবির। সে যদি খালি আমার বউ হইতো না, পাড়া এক গালায় যেতাম। ও বুঝছি এখন, তোমার মনে মনে এই না আমার ভাবির দিকে তুমি নজর দাও। আমার আর ভাল লাগে না, সে তো টল ফিগার, তামিল, এর জন্যই তো বলি টিভির রিমোট কে লিগা তামিল সিনেমা থেকে সরে না। ইস রে, তোরা মাইয়েরা কোথাকার পানি কই লয়ে যাস? ও কইতাছে আমার খাঁচা লইয়া বুক লইয়া, তুই আসছিস আবার শামসুন নাহার ভাবির কাছে, আবার গেছিস তামিল, বয়ে গেছিস তো বাংলাদেশে। তুমি আমার সাথে কি সংসার করবে না, আমি তোমার সাথে সংসার করবো না। আচ্ছা যাও, সব দোষ আমার। লাথিও গেছি আমি, খাসাও গেছে আমার। আর শামসুন নাহার ভাবিরে কইছি যদি আমার বউ হইতো, এটা করে দোষও করছি আমি। আচ্ছা আমার মাফ করে দাও। আল্লাহ যেহেতু এত বছর পর একটা বাচ্চা দিছে, চলো বাচ্চার মুখের দিকে চায় সংসারটা করি। আচ্ছা ঠিক আছে, চলো সংসারটা করি, সংসারটা সবার আগে। কিন্তু আমার একটা শর্ত আছে, কি শর্ত? তুমি কিন্তু তোর বাপের বাড়ি যাইতে পারবা না। আমার বাপের বাড়ি আমি যাবো না কেন? তুমি যাবা না এই জন্যে তোমার ভাই আমার খাঁচা বরাবর লাথি মারছে, আর আমি যাবো না কারণ তুমি শামসুন নাহার ভাবির নিয়ে আমার সন্দেহ করছো। আচ্ছা ঠিক আছে, সবার আগে যেহেতু সংসার, আগে আমরা সংসারটাই করি। ঠিক আছে, এই চাবি নাও, যাও সরিষার তেলে রসুনের কটা কুয়া দিয়ে গরম করো। তোমার ভাই খাঁচা বরাবর যে জোরে লাথি মারছে, খাঁচা কি খাঁচার জায়গায় আছে না পড়ে গেছে? খারাপ রয়েছিস কেন? যাস না কেন? খাঁচা আবার পেটে এসে বললো নাকি? গাই মারে। এই শামসুন নাহার, শামসুন নাহার, এই কই গেলা? এ বিশেষ শব্দ সব জানতা শামসুন নাহার, কই গেলা তুমি? বউ এই কি হইছে? হ্যাঁ চিল্লাচিল্লি করতেছেন কেন? চিল্লাচিল্লি করি মানে? তোমার বউ শামসুন নাহারে আগে ডাইকানো, তারপরে কইতেছি। আরে কি হয়েছে সেটা আমারে বলেন। তোমার বউরে ডাক দাও শামসুন নাহার। সব জানতা শামসুন নাহার। আর ডাকো, একটা বাড়ি দিয়ে মাথাটা ফাটামো আমি। ওরে বাপ রে বাপ, আমার সামনে আমার বউর মাথায় বাড়ি মারবেন আর আমি চাইছে দেখুন। এই কি করবো তাইলে? হ্যাঁ আমার ছাগলটা মারলো। কি হয়েছে? কথা বুঝো না? আমার ছাগল মারছে, আমার ছাগলের ঠান্ডা লাগছে, হ্যাঁ লই যেতেছে আমি ডাক্তারের কাছে। তোমার বউ শামসুন নাহার হ্যাঁ লোকে দেখা রাস্তার মধ্যে, হ্যাঁ জিগাইলো কইলাম ঠান্ডা লাগছে। তোমার বউ কইলো নিউমিনিয়া কি ডায়াবেটিস, প্রত্যেকটা ইনজেকশন আইনা দিল আমার ছাগলটায়, ছাগল গেল মইরা। আরে মিয়া দোষ তো আপনার। আমার বউ কি পশু চিকিৎসক যে চিকিৎসা দিল আর আপনি চিকিৎসা নিলেন? ছাগল মরছে, ভালো হয়েছে, জানেন এখান থেকে। দুষ আমার মানে আমি কি তার ডেকে নিয়েছিলাম নাকি? হ্যাঁ আমার কি বুংবাক বুঝাইলো আমি বুঝে গেলাম। আমি একটা সহজ সরল মানুষ, কি বুঝাইলো কিছু বুঝলাম না, শেষে আবার বুঝে গেছি। এত সহজ সরল হলে চলে না। আমি সহজ সরল, আরেকটা সহজ সরল কাজ করবো, তার মাথায় একটা বাড়ি দিব, তারপরে বুঝামু। এই আপনি যাইতে বলছেন এখান থেকে? যামু। এই বাড়ির মধ্যে সব কি হইতাছে? মনে হইতাছে তো যুদ্ধ লেগে পড়ছে। আর তোর লান্ডিকা রে, তোমার বৌমা, আদরের বৌমা, ঘটনা ঘটে আসছে। আর ছাগলটা বলে কি ইনজেকশন দিয়ে মেরে ফেলাইছে। ছাগল মেরেছে কেমবা? কেমনে মরছে? আপনার ডায়াবেটিস, আপনি সেই ওষুধপত্র ইনজেকশন নিয়া আমার ছাগলটা ইনজেকশন দিছে, তারপর আমার ছাগলটা গেছে মইরা। ও আল্লাহ আল্লাহ গো, এর লাগে তুমি ডায়াবেটিসের ইনজেকশনটা পাইতাছি না। হ্যাঁ শামসুন এটা কেমনে নিল? তুমি ঠিক মতো ওষুধ রাখতে পারো না, আরেকজন নিয়ে যায় কিভাবে? আরে ফুত, এটা আমি একটা বাক্সের মধ্যে বইটার ডয়ের ভিতরে তালা মারে রেখে দিছি। হিরেন তো একেম মানে সংসার দেখে রাখতে হবে তো ঠিক মতো। এই তুই আমার কানে খালি বকতেছিস করে? সংসার তো আমি চালাই নাকি? তোর বউ আইনা দিছি, তোর বউ সংসার চালাইবো, তুই আমারে বহস করে? আমি কি বিয়ে? বাবারে আমার ছাগল। এই আপনি চুপ করেন তো। আমি বিয়ে করতে চাইছিলাম, আমার জোর করে বিয়ে করেছো। তাও এমন একটা মেয়ে বিয়ে করেছো সব কিছু বেশি বুঝে। হ্যাঁ তখন তো করে বিয়া করলে গিলা পাইছিলে, তখন সব কস করে। কারণ আমি শামসুনের ডাকতেছি। এ বউ, এ সব জানতা শামসুন নাহার এমনি আও। কি মা? বাবা কি হইছে আম্মা?
কি করছো এলে লগে দেহ চিনুনি চাচা উপকার করছি ধন্যবাদ দিতে চলে আসছেন মিষ্টি মিষ্টি কই আচ্ছা যাই হোক কিভাবে উপকার করছি সেটা আবার কাউরে বলার দরকার নাই উপকার করছি খুশি থাকি খুব উপকার করছো তুমি আমার ইনজেকশন দেওয়ার পর আমি কি কইছিলাম যে ছাগলটা নিস্তেজ হয়ে যাইতেছে তুমি কি কইছা চাচা এখন তো নিস্তেজ হইতেছে কতক্ষণ পরে ঘুমাইবো গভীর ঘুমাইবো ডাকলেও আর উঠবো না আসলে ঘুমাইছে এখন আর উঠে না মাইয়া ভাইছে আমার ছাগলটারে আল্লাহ কি কোন চাচা ছাগলটা মরে গেছে হ্যাঁ মরে গেছে গা এই কোন করে তুমি আমার ওষুধটা নিছো হ্যাঁ আমি ড্রয়ারের মধ্যে তালা দিয়ে রাখছি এইখানে তুমি ওষুধটা লয়ে গেলা গা এখন কথার উত্তর দাও না কে মাথার মধ্যে কি নতুন বুদ্ধি পাকাইতেছো এই ঘটনা থেকে আমি একটা জিনিস আবিষ্কার করলাম এই যে ছাগলটা মরে গেছে কেন মারা গেছে ইনজেকশন দেওয়াতে তার মানে এই ইনজেকশন যদি আমারে দিতাম আম্মাও মরে যেত কারণ ইনজেকশনের মেয়াদ হয়ে গেছে গা মেয়াদ শেষ মানে আম্মা এই ছাগলের জায়গায় আজকে আপনার লাশ থাকতো আম্মা জাগা যা হয়েছে ভালো হয়েছে জানের উপর দিয়ে না গিয়া মানের উপর দিয়ে গেছে আম্মা আপনার জানে সৎকা হয়ে গেছে গা আপনি ছাগলের দামটা তারে দিয়ে দেন আম্মা গো এই শামসুন নাহারের জন্য আপনি বড় বাচ্চা বেঁচে গেছে আচ্ছা চোকারো কমিয়া ছাগলের দাম কত গো আমার টাকা পয়সা দাম দর কোনো কিছু দেওয়া লাগতো না শোনেন আপনি একটু সরেন হ্যাঁ আমি এমন একটা বাড়ি দিমু হয় মইরা যাইবো আর নয় পাগল হইয়া রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াইবো হ্যার পয়সা থাকার কোনো অধিকার নাই যদি পয়সা থাকে তাইলে আমাকে গ্রামের যত হাঁস মুরগি গরু ছাগল আছে এমনকি মানুষ কেউ বাঁচবো না সব মেরে ফেলাইবো সমাজের উপকারের লেগা তোরে আমি একটা বাড়ি দেবো দরকার আমি জেলে যাবো তবে একটা বাড়ি দেই মা একটা বাড়ি দেই তোরে আচ্ছা দেখেন যেটা ভালো মনে করেন আচ্ছা মা বাড়ির পিছনে যে গাছ বললাম এটা চাচা চা পানি কিছু খাইবেন শুনেন শুনেন আপনার যে ছাগল মারা গেছে হ্যাঁ গোয়ালে আর কয়টা ছাগল আছে চাচা আমার যেই কটা মনে হে কটা আছে তোর কি শুনছ কয়টা কয়টা বাচ্চা আছে কয়টা তোর এক আমি ঘাড়ি আমি দেবো চাচা নয়টা 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 আর যেটা মারা গেছে সে কিভাবে মারা গেছে কাঁপতে কাঁপতে মারা গেছে যেমনে বলে হেমনে কে কে বুঝছি কিন্তু কাঁপতে কাঁপতে মারা গেছে নাকি দপ করে মারা গেছে চাচা কাঁপতে কাঁপতে মারা গেছে হাই হাই চাচা তাইলে কিন্তু ভাইরাস ছড়াই গেছে চাচা তাই তার মানে হইতেছে এটা ছোঁয়াচে রোগ মনে করো অন্য ছাগল গো মাঝখানে এই রোগ ছড়াই গেছে চাচা তাড়াতাড়ি যান তাড়াতাড়ি গিয়ে গরম পানিতে গোসল দেন আমি তো এই বাড়িতে আছি আমার তো আপনি পরেও মারতে পারবেন তাড়াতাড়ি ছাগলটিরে বাঁচান চাচা ভাইরাস আমার নয়টা ছাগল হাই 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 বড় বাচ্চা বেঁচে গেছি শামসুন নাহার রে ওর মাথা বড়া বুদ্ধি আজকে বুদ্ধি না থাকলে তুই শেষ শামসুন নাহার তুই পারস ভাবি ও ভাবি তুমি ছাড়া আমার আর কোনো গতি নাই তুমি যেমনে পারো আমার এই বিপদ দিয়ে উদ্ধার করো তো না রে ইবা আমার কাছে কোনো সাহায্য চাইছ না এই শামসুন নাহার সবার উপকার করে উপকার সবাই পায়ও কিন্তু কেউ স্বীকার করে না সবাই খালি কয় সব জানতো শামসুন নাহার বেশি বুঝে বেশি জানে আরে বাবা আমি যদি এতই বেশি বুঝি এতই বেশি জানি তা সবাই আমার কাছে আহে কে আয় আয় উপকার তো ঠিকই নিয়েছে বেঈমান সবটি উফ তুমি সবার কথা বাদ দাও তো আমি তোমার সব কথা মানি তুমি আমার সাহায্য করো এই যে তুই আয় পড়ছস উপকার চাইতেছস তোরে কি আমি দাওয়াতে আনছিলাম আনি নাই তো নিজেরতে আইছস নিজেরতে উপকার চাইতেছস আমি শামসুন নাহার আর একটা সমস্যা আছে আমি আবার কাউরে না করতে পারি না আর তুই কইছস আমি তো মানা করতে পারি না শামসুন নাহারের তো এই সমস্যা না করতে পারে না কি সমস্যা হইছে ক যদিও সমস্যা করার আগে আমি জানি আমি সমাধান করতে পারবো তাও নিজের মুখে ক ভাবি আমার না চুল ওঠে না আমি কত কিছু করলাম ডাক্তার দেখাইলাম কবিরাজ দেখাইলাম শ্যাম্পু বদলাইলাম তেল বদলাইলাম সব কিছু করলাম কিন্তু কোনো বাইলে আমার এই চুল উঠাটা আমি উড়াইতে পারলাম না এটা কোনো ব্যাপার হইলো তুরির খেলা মনে করে শামসুন নাহার তুরি দিব চুল ইচ্ছা মতো উঠবো এমন চুল উঠবো তোর মাথায় যে তুই বিরক্ত আছে যে কি রে বাবা মাথায় এত চুল উঠে কে হাসা কথা কইছো সত্যি চুল উঠবো বিশ্বাস করস না না আয় তোর একটা জিনিস দেখাই আয় প্রমাণ দেখাই চুল উঠবো মানে আয় এনে কি দেখতে পাইতেছস ঘাস আর ঘাস কিন্তু তুমি আমার এখানে আনলা কি লেগা প্রমাণ দেখাইতে নিয়ে আইছি এই শামসুন নাহার যুক্তি ছাড়া কোনো কথা বলে না যুক্তির উপরে বুদ্ধি বসায়া তারপর কাজ করে বুঝছস না ব্যাপারটা
কিন্তু চুলের সাথে ঘাসের কি সম্পর্ক? এই যে, মাথা জি আমাদের সামনে বক্তব্য বিসমিল্লাহির রাখছেন রহমান- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান। জননেতা জনাব তারেক রহমান। শুধু নামটা বললেই হয়, আর কিছু বলা লাগে না, যদি প্রয়োজন হয় আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ময়মনসিংহ এবং খুলনা বিভাগের সকল জেলা থেকে আগত নেতৃবৃন্দ, মঞ্চে উপস্থিত স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান সহ নেতৃবৃন্দ, আলোচকবৃন্দ, আসসালামু আলাইকুম। উপস্থিত দুই বিভাগের নেতৃবৃন্দ, আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের 31 দফা, যেটি আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। এই 31 দফার আলোকে আমরা আগামী দিনে আল্লাহর রহমতে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা কি কি কাজ করতে চাই, দেশ এবং দেশের মানুষকে জন্য কি কি কাজ করতে চাই, সেগুলোর একটি সংক্ষিপ্ত বিবরণী নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে। কেন্দ্র থেকে নেতৃবৃন্দ এসেছেন, আলোচকবৃন্দ এসেছেন, আপনাদের সামনে সুন্দরভাবে তুলে ধরেছেন। আপনারা হয়তো পত্রিকার পাতায় দেখেছেন, কিছুদিন আগে আমরা ঢাকায় রিলঞ্চ করেছি, কিন্তু স্বাভাবিক বিভাগ এবং জেলা পর্যায়ের নেতৃবৃন্দ আপনাদের মনে অনেকগুলো হয়তো প্রশ্ন ছিল, সেই প্রশ্নগুলো ক্লিয়ার করার জন্য আজকে ওনারা এসেছেন। এখন নেতৃবৃন্দ যেই কথাটি একটু আগে দু একজন বলেছেন, আলম বলেছে, অমিত বলেছে, যে এগুলো আপনারা নিয়ে যাবেন জেলা পর্যায়ে, জেলা পর্যায় থেকে থানা বা উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে। কিন্তু এখানে একটি কথা আছে যে শুধু আমাদের নেতা কর্মীদের ভিতরে এটি সীমাবদ্ধ রাখলে চলবে না, কারণ দেশ তো শুধু আমাদের দল দিয়ে না, দেশ শুধু আমাদের দলের নেতা কর্মীদেরকে নিয়ে, দেশ হচ্ছে দেশের মানুষকে নিয়ে, দেশের মানুষকে, এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, এই সকল মানুষের জন্যই এই দেশ, মানুষকে নিয়ে এই দেশ। কাজেই আপনি যদি দেশের জন্য করতে চান, দেশের মানুষের জন্য করতে চান, তাহলে এইগুলা আমাদেরকে নিয়ে যেতে হবে মানুষের কাছে। আমরা এই করতে চাই, কৃষকের জন্য এই করতে চাই, আমরা শিক্ষকদের জন্য এই করতে চাই, নারীদের জন্য এই করতে চাই, শিশুদের বা আগামী প্রজন্মের জন্য আমরা এই করতে চাই, অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে যুবকদের জন্য কি করতে চাই, কর্মসংস্থানের জন্য কি করতে চাই, সবগুলো বিষয় আপনারা তুলে ধরবেন। হ্যাঁ, অনেকে হয়তো বলতে পারেন এর মধ্যে সকল বিষয় নেই, হতে পারে এর মধ্যে 100% বিষয় নেই, কিন্তু এর মধ্যে অনেক কিছু আছে, মোটামুটিভাবে গাইডলাইন একটি আছে। দেখুন নেতৃবৃন্দ, আমরা কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না, তবে এটাই তো বাস্তব। আমরা দেখেছি গত কিছুদিন যাবৎ সমাজের অনেক ব্যক্তি অনেক সংস্কারের বিষয়ে কথা বলছেন, যারা 3 মাস বা 4 মাস বা এমনকি 5 মাস আগেও, 6 মাস আগেও যারা সংস্কার নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল বিএনপি, এই সংস্কারের কথা আজকে থেকে 2 বছর আগে বলেছে, যখন আমরা জানতাম না স্বৈরাচারের পতন কবে হবে, কবে স্বৈরাচার পালিয়ে যাবে এই দেশ থেকে, এরকম যখনও পরিষ্কারভাবে আমাদের সামনে কিছু ছিল না, আমরা সেই সময় বলেছি। অর্থাৎ বিএনপি সত্যিকারভাবে, যে আমরা হয়তো অনেক কিছু অতীতে যখন দেশ পরিচালনার সুযোগ ছিল আমাদের হাতে, হয়তো সবকিছু যা যা বলেছি আমরা করতে পারিনি, হয়তো অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু করেছি, আবার অনেক কিছু করতে পারি, কিন্তু তারপরেও বিএনপি যে দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, এবং চিন্তা করেই যে এই যে 31 দফা বা সংস্কার প্রস্তাব দিয়েছে 2 বছর আগে, এটাই প্রমাণ করে যে বিএনপি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে। আপনারা যদি পত্রপত্রিকার মধ্যে খেয়াল করে থাকেন, দেখবেন আজকে তো আপনারা নিজেরাই শুনলেন, দেখলেন, আলোচনা করলেন, নিশ্চয়ই আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে গত 1.5-2 মাস 3 মাস ধরে যারা অনেকে সংস্কারের কথা বলছে, আমরা এই 31 দফার ভিতরে যা যা বলেছি, কম বেশি তারা কিন্তু সেই কথাগুলোই বলছেন, এর বাইরে খুব একটা যাবার কোনো রাস্তা নেই। আমরা এই 31 দফাটা প্রথমে 27 দফা হিসাবে দিয়েছিলাম, তার পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলন করেছেন, যারা আন্দোলন আমাদের সাথে করেছে, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল, যারা স্বৈরাচারের পতন চেয়েছে, যারা একটা বাংলাদেশ গঠন করতে চেয়েছে নতুনভাবে, সুন্দরভাবে, সেই সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলোচনা করে পরবর্তীতে আমরা এটিকে 27 থেকে 31 দফায় নিয়ে এসেছি। কাজেই এই 31 দফা কিন্তু শুধু যে বিএনপির দফা তা না, আমাদের সাথে সমমনা বা যেভাবেই বলি না কেন আমরা, আমাদের সাথে যে রাজনৈতিক দলগুলো ছিলেন, অর্থাৎ বাংলাদেশের পক্ষের সকল গণতান্ত্রিক দলগুলোর চিন্তার ফসলই হচ্ছে এই 31 দফা। অর্থাৎ নট অনলি বিএনপি, এর সাথে আরো বহু রাজনৈতিক দলের চিন্তা সমন্বয় ঘটেছে এই 31 দফার মধ্যে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, এই 31 দফা আমাদেরকে নিয়ে যেতে হবে, এটার পক্ষে মানুষের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে,
এই কাজটি আপনাদেরকে কষ্ট করে এই কাজটি করতে হবে। শুধু এই 4 দেওয়ালের ভিতরে আজকে 31 দফা রেখে দিলে চলবে না। আপনাদেরকে নিজের, আমরা কেন্দ্র থেকে করেছি, আপনাদেরকে এখানে আজকে কিছু একটি বক্সের মধ্যে কিছু লিফলেট দেওয়া হয়েছে, বইগুলো দেওয়া হয়েছে। এটি যথেষ্ট নয়, এটি যথেষ্ট নয়। আপনাদেরকে সাথে আমরা জেলা নেতৃবৃন্দের কাছে কেন্দ্র থেকে পেন ড্রাইভে করে দিয়ে দেওয়া হচ্ছে সফট কপিটি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আমরা কিছু আপনাদেরকে দিয়েছি টোকেন হিসেবে, বাকি আরো অনেক লাগবে, সেটি কষ্ট করে আপনাদেরকে প্রিন্ট করতে হবে। তবে অবশ্যই এখানে জেলা পর্যায়ে যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদেরকে এখন পরিকল্পনা নিতে হবে কিভাবে আপনারা উপজেলায় করবেন। উপজেলার নেতৃবৃন্দকে সাথে নিয়ে জেলা নেতৃবৃন্দ পরিকল্পনা করবেন কিভাবে আপনারা ইউনিয়ন পর্যায়ে চলে যাবেন, সেটি আপনাদেরকে পরিকল্পনা করে গ্রহণ করতে হবে। অর্থাৎ মোট কথা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা সবসময় একটি কথা বলি, বা বিএনপির সকল ক্ষমতার উৎস জনগণ। আমাদের কিছু কিছু নেতৃবৃন্দ, কিছু কিছু কর্মী, কিছু কিছু সহকর্মীর মধ্যে একটি চিন্তা ঢুকে গেছে যে এখানে সাগর বোধহয় খুব সম্ভব বলেছিল খুলনা থেকে, যে আমরা ক্ষমতায় গেলে, কিছু কিছু সহকর্মীর মধ্যে ঢুকে গেছে এমন একটা ভাব যে আমরা ক্ষমতায় বোধহয় চলে যাচ্ছি বা চলে গিয়েছি। সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আমি অনুরোধ করব, একই সাথে আপনাদের সকলকে আমি দৃঢ়ভাবে বলবো, আমরা ক্ষমতায় যাইনি। আমরা ক্ষমতায় যাব কিনা আমরা জানি না। তখনই আমরা ক্ষমতায় যেতে পারবো যখন আমরা বাংলাদেশের জনগণের সমর্থন পাবো। কাজেই জনগণের সমর্থন পাবো। এখন জনগণের সমর্থন আমাদেরকে আদায় করতে হবে। জনগণের সমর্থন যদি আদায় করতে হয়, এখানে আপনারা আজকে যারা উপস্থিত আছেন, আপনাদের সকলকে কিন্তু আমরা এখানে আজকে আমন্ত্রণ জানিয়েছি একজন নেতা হিসাবে। হতে পারেন আপনি একজন জেলার নেতা, হতে পারেন উপজেলা, বা হতে পারেন ইউনিয়ন পর্যায়ে নেতা, কিন্তু আপনি নেতা বলেই কিন্তু আজকে এখানে আপনাকে দাওয়াত দেওয়া হয়েছে। এবং সেজন্যই নেতা, আপনার কথা, আপনার কাজ, আপনার উঠা বসা, আপনার চলাফেরা সব কিছুর উপর নির্ভর করছে বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। বিএনপির আগামী দিনের ভবিষ্যৎ। আপনি বিএনপিরই হন না কেন, আপনি ছাত্র দলেরই হন না কেন, আপনি যুবদল, স্বেচ্ছাসেবক, কৃষক দল, মহিলা দল, যেই দলের নেতাই হয়ে থাকুন না কেন, আপনাকে মানুষ এক বাক্যে চিনে বিএনপি হিসাবে। কাজেই আমাদের আগামী দিনের আমাদের সকল কিছু এমন হতে হবে যাতে জনগণের সমর্থন আপনার প্রতি থাকে, যাতে জনগণের সমর্থন দলের প্রতি থাকে। নেতৃবৃন্দ, এইটা যদি আপনি চিন্তা করেন, আচ্ছা ঠিক আছে, তারেক রহমান কিভাবে বলবে সেটা তারেক রহমান কিছু একটা বলে টলে সামলে নিবে। আচ্ছা ঠিক আছে, দলের মহাসচিব মির্জা আলমগীর উনি এটা বলে সামলে নিবে, ওনারা দেখবে। এই ছোটখাটো বিষয় এগুলা যদি কেউ কিছু করে, এগুলা কে নজরে দেয়? নো, এটা খুব ভুল ধারণা। দায়িত্ব আমার একার না, দায়িত্ব স্থায়ী কমিটির সদস্য সকলের একার না, দায়িত্ব আমাদের সকলের। এই দলকে রক্ষা করার, এই দলকে সামনে নিয়ে যাওয়ার, রক্ষা করার দায়িত্ব সকলের। আমি কেন্দ্রে আছি, আমি কেন্দ্র থেকে আমার দায়িত্ব পালন করব। আপনি উপজেলা লেভেল, জেলা লেভেল বা ইউনিয়ন লেভেলে আছেন, সেখানে আপনি একজন নেতা হিসাবে আছেন। আপনি যেই মূল দল সহ যেই অঙ্গ সহযোগী সংগঠনই হন না কেন, আপনাকে আপনার দায়িত্ব পালন করতে হবে। আপনারা নিশ্চয়ই শুনেছেন, খেয়াল আছে অনেকেরই, আমি কিছুদিন আগে বলেছি, জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। সহকর্মীবৃন্দ, আপনারা প্রায় একটি কথা বলে থাকেন, আমার সাথে যখন দেখা হয় তখনও বলেন, আপনারা বলেছেন, আপনারা অতীতেও বলেছেন, বর্তমানেও বলছেন, বিভিন্ন বক্তৃতা বিবৃতিতে আপনারা বলেন যে বাংলাদেশের জনগণের আস্থা বিএনপির উপরে আছে। এই কথাটা আপনারা বলেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এই আস্থাটা ধরে রাখা কিন্তু অনেক কঠিন ব্যাপার। এই আস্থাটা ধরে রাখা কঠিন ব্যাপার। জনগণের আস্থা আপনাদের উপরে আছে, আমাদের উপরে আছে, বিএনপির উপরে আছে। এটি ধরে রাখার দায়িত্ব আপনার এবং আমার এবং আমাদের সকলের। এটি ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। জনগণ আস্থা রাখবে তার উপরেই যে জনগণের সাথে থাকবে। জনগণ আস্থা রাখবে তার উপরেই, জনগণ যখন দেখবে যে আমি তার উপরে আস্থা রাখেছি এই কারণেই, কারণ আমি যেভাবে চাই সে সেভাবে কথা বলছে, আমি যেভাবে চাই সে সেভাবে বিহেভ করছে, সেভাবে চলছে, সেভাবে উঠছে, সেভাবে বসছে। প্রিয় সহকর্মীবৃন্দ, এই কথাগুলো আমি এই কারণে বলছি, আপনারা হয়তো মনে মনে কেউ কেউ ভাবছেন যে তারেক রহমান তো এই কথাগুলো দুদিন আগেও বলেছে, একই কথা বারবার বলে কেন? একই কথা এই জন্য বারে বারে বলছি সহকর্মীবৃন্দ, আগামী দিনে যে নির্বাচনটি আসছে, আগেও বলেছি, আজও আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই পরিষ্কারভাবে। আপনারা পত্রপত্রিকা দেখছেন,
খবরাখবর রাখছেন আপনারা। আপনারা যদি সকল কিছু বিবেচনা করেন, পরিষ্কার দিন যত যাচ্ছে পরিষ্কার হয়ে যাচ্ছে। আমি আজকে থেকে প্রায় 3 মাস আগে আমি এই কথাটি বলেছিলাম, দিন যত যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে সামনের যে নির্বাচন এটি এত সহজ না। আমি আমার রাজনৈতিক, আমার থেকে এখানে অনেক অভিজ্ঞতা সম্পন্ন সহকর্মীবৃন্দ আছেন, অনেক মুরব্বী নেতৃবৃন্দ আছেন। আমি আমার যতটুকু রাজনৈতিক অভিজ্ঞতা গত 30-35 বছরের, এই অভিজ্ঞতার আলোকে আমার কাছে মনে হচ্ছে সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, হতে পারে আমাদের একটি প্রধান প্রতিপক্ষ অনেক দুর্বল হয়ে গেছে, তারপরেও তারপরেও এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে, অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। কারণ 20 বছর আগের যখন মানুষ নির্ভয়ে, কম বেশি নির্ভয়ে ভোট দিতে পারতো, আপনি যদি সেই 2001-এর নির্বাচন ধরে থাকেন, সেই সময় থেকে মানুষের চিন্তাধারা পরিবর্তন হয়েছে, মানুষের ধ্যান ধারণার পরিবর্তন হয়েছে। মানুষ এখন অনেক অনেক সচেতন, সেটি সামাজিক মাধ্যম সহ বিভিন্ন কারণেই হোক না কেন। কাজেই সহকর্মীবৃন্দ, কেউ যদি মনে করেন যে আপনার এলাকার কোনো কিছু আপনাকে এফেক্ট করছে না, আরে এটা কেউ জানবে না, এইটি ভুল ধারণা সম্পূর্ণভাবে, মানুষ জেনে যায়। কাজেই আমরা যদি কেউ কোনো বিগত 3-4 মাসে ভুল করেও থাকি, আপনার আশেপাশের নেতাকর্মীরা যদি কেউ ভুল করে থাকে, প্রিয় সহকর্মীবৃন্দ, একজন নেতা হিসাবে আপনার এটি অবশ্যই অবশ্যই দায়িত্ব তাদেরকে সঠিক পথে নিয়ে আসা, তাদেরকে সচেতন করা, তাদেরকে সতর্ক রাখা। আসুন আমরা যে 31 দফা আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি, আপনারা নিজেরা বসে সারাদিন আলোচনা করেছেন, এই 31 দফাকে যদি আমাদের সফল করতে হয়, যে কোনো মূল্যে জনগণের সমর্থনকে আমাদের পক্ষে রাখতে হবে। আমরা প্রায় বলে থাকি যে অমুক একটি দল আছে, তারা তো এই কাজ করে যাচ্ছে। ভাই, কমপ্লেন করেন কেন? ওরা যদি এই কাজ করে যাচ্ছে, ভিতরে ভিতরে এই কাজ করে যাচ্ছে, তো আপনি কেন করতে পারছেন না এই কাজ? আপনাকে আপনার দলের পক্ষে পরিকল্পনা নিতে হবে, আপনাকেও কাজ করতে হবে, কমপ্লেন করা চলবে না। তারা যদি ভিতরে ভিতরে কাজ করে, তারা যদি মহিলাদের ভিতরে কাজ করে, তারা যদি ছাত্রছাত্রীদের ভিতরে কাজ করে, তারা যদি সমাজের বিভিন্ন মানুষের ভিতরে কাজ করে, তাহলে আপনাদেরকে আপনার দলের পক্ষ থেকে পরিকল্পনা নিতে হবে। আপনাকে তো কেউ আটকে রাখছে না। আপনি আপনার এলাকার মধ্যে পরিকল্পনা নেন, কিভাবে জনগণকে আপনার সাথে রাখবেন, কিভাবে জনগণের কাছে আপনার ভালো জিনিসগুলো পৌঁছে দিবেন, কিভাবে জনগণের সামনে আগামী দিনে কি করবেন সেগুলো আপনি তুলে ধরবেন। প্রিয় সহকর্মীবৃন্দ, এই সকল কিছু, আজকের সকল আয়োজন, এই যে আপনারা কথা বললেন, বক্তব্য রাখলেন, আমি আপনাদের সাথে কথা বলছি, সকল কিছুর লক্ষ্য এবং মূল উদ্দেশ্য বা মূল লক্ষ্যই হচ্ছে জনগণের সমর্থন আমাদের পক্ষে রাখা, এবং একই সাথে আমাদের যে পরিকল্পনাগুলো, সেই পরিকল্পনাগুলো যাতে আমরা বাস্তবায়ন করতে পারি। সহকর্মীবৃন্দ, আজকে যদি আমাদের কথাবার্তা, উঠা বসা, চলন বলনে যদি কোনো রকম এমন কিছু ঘটে যেখানে আমরা জনগণের আস্থা বিশ্বাস হারাতে পারি, তাহলে সারাদিন এই আলোচনা করে কি লাভ হলো? সারাদিন তো আলোচনা করে কোনো লাভ হলো না। এই আলোচনাকে যদি সফল করতে হয়, আমাদেরকে এই 31 দফার সবকিছু যেরকম জনগণের মাঝে নিয়ে যেতে হবে, একই সাথে আমাদেরকে যে জনগণের, আমাদের প্রতি যে জনগণের আস্থা, সেটিকে আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে, যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। আসুন, যেহেতু আমরা বলি যে আমরা আমাদের সকল ক্ষমতার উৎস জনগণ, যদি সত্যি আমরা এটা বিশ্বাস করে থাকি, তাহলে আমাদেরকে সেভাবেই আজকে থেকে চলতে হবে। প্রিয় সহকর্মীবৃন্দ, আমি আশা করব যে আজকে আপনারা সারাদিন ব্যাপী যে কষ্ট করেছেন, সারাদিন ব্যাপী যে আলোচনা করেছেন, এটিকে এই ঘরের মধ্যে সীমাবদ্ধ দয়া করে রাখবেন না, এটিকে জনগণের ঘরে 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 পৌঁছে দিতে হবে। এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বিগত 17 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা সংগ্রাম করে যেভাবে টিকেছিলেন, কাজেই তার থেকে অনেক সহজ হবে এই কাজটাকে জনগণের ঘরে পৌঁছে দেওয়ার জন্য। এত কঠিন একটি পথ যদি আপনার পাড়ি দিয়ে আসতে সক্ষম হয়ে থাকেন, তাহলে এই যে আজকে একটু কষ্টের করেই আমরা কিন্তু জনগণের মধ্যে আমাদের এই 31 দফাকে নিয়ে যেতে পারি। এই কাজটি খুব সহজেই আপনারা করতে সক্ষম হবেন সকলকে সাথে নিয়ে। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে সারাদিন এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য, এবং আমাদের একজনের সাথে আরেকজন মতামত বিনিময় করার জন্য। পরিশেষে একটাই কথা বলবো, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।
এইবার বছরে পানি খাবো। ভাই নরমালি আপনারা চলে যান, শুধু শুধু গ্যাঞ্জাম না করে প্লিজ। কেন আনুমোহন একবার বাইরে লাগবে। Volunteer.